ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে টটিনির গাড়িকে ফলো করতে থাকে পরশুরামের গাড়ি। হঠাৎ করেই টটিনির গাড়ির সামনে অন্য একটি গাড়ি দাঁড়ায়, যেটা দেখে স্বাভাবিকভাবেই টটিনি ভীষণ ঘাবড়ে যায়। টটিনির দিকে সেই গাড়ি থেকে কিছু গুন্ডা চেম্বার তাক করে রেখেছে, যেটা দেখে টটিনি তার ব্যাগ থেকে চেম্বার বের করে আর তারপরে গাড়ি থেকে নামে। টটিনি সেই গুন্ডাদের কাছে এক পা দুপা করে এগিয়ে যায়। টটিনি সেই গুন্ডাদের চোখে চোখ রাখে, যেন কোনো কিছুতেই সে ভয় পায় না, বরং লড়াই করার জন্য সে প্রস্তুত। টটিনিকে একজন গুন্ডা যখনই মারতে যায়, তখনই পিছন থেকে আড়াল থেকে পরশুরাম সেই গুন্ডাটার দিকে চেম্বার চালিয়ে দেয়, আর সেই সুযোগে অন্য একটি গুন্ডাকে আঘাত করে টটিনি ওখান থেকে ছুটতে থাকে। টটিনির পিছনে পিছনে সে গুন্ডাগুলো ছুটতে থাকে, আর পথে একে একটাকে শুয়ে দেয় পরশুরাম। শেষে যে গুন্ডাটা টটিনিকে তাড়া করেছিল তাকেও পরশুরাম পিছন থেকে টেনে ধরে। সে গুন্ডা সামনে এগোতে পারছিল না, বারবার চেষ্টা করেও সে টটিনির কাছে পৌঁছাতে পারছিল না। পিছনে ফিরে সে গুন্ডা দেখতে পায় তার সামনে পরশুরাম দাঁড়িয়ে আছে। গুন্ডাটি ভীষণ ভয় পেয়ে যায়, আর তারপরে পরশুরামের সাথে তার অ্যাকশন শুরু হয়। একটা সময় পরে সে গুন্ডা পরশুরামের দিকে চেম্বার তাক করে। পরশুরাম তখন সে গুন্ডাটাকে উড়িয়ে দেয়। এদিকে টটিনি ছুটতে ছুটতে হঠাৎ করে পিছনে তাকায়। টটিনি দেখে তার পিছনে কেউ নেই, কেউ তাকে তাড়া করছে না। টটিনির মনে নানান প্রশ্ন জাগে। বিষয়টি ভীষণ রহস্যজনক। টটিনি আবারও পিছিয়ে আসে। পিছিয়ে এসে দেখতে পায় এত সময় যে গুন্ডারা টটিনিকে তাড়া করেছিল সবাই রাস্তায় পড়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে এদেরকে কেউ বেধড়ক মার মেরেছে। টটিনি মনে মনে ভাবে, এদের এই অবস্থা কে করল? তখনই টটিনির সামনে আসে আরেক গাড়ি, যে গাড়ি ভর্তি আরও কিছু গুন্ডারা টটিনির দিকেই এগিয়ে আসছে। এইবার তারাও টটিনিকে আক্রমণ করে। তখন একটি অটো এসে টটিনির সামনে দাঁড়ায়, আর টটিনি সে অটো করে ওখান থেকে পালিয়ে যায়। টটিনি কোনো রকমে পালিয়ে নিজের জীবন বাঁচায়। এই যাত্রায় পরশুরাম একাই টটিনিকে প্রাণে বাঁচিয়ে নেয়। সে গুন্ডাদের সাথে পরশুরামের অ্যাকশন শুরু হয়, আর তারপরেই স্বাভাবিকভাবে পরশুরাম সবাইকেই শুয়ে দেয়। এরপর দেখানো হয় পরশুরাম বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরতেই নিশা বলে, আপনি এসেছেন? পরশুরাম বলে, হ্যাঁ। নিশা বলে, আপনার ওয়াইফ? সে কোথায়? তাকে তো দেখছি না। পরশুরাম বলে, আমার শালিকা, তার বিয়ে, তাই টটিনি ওর বাপের বাড়ি গেছে। কিন্তু আপনি হঠাৎ আমার স্ত্রীর খোঁজ কেন করছেন? তখনই নিশা বলে, আসলে কি বলুন তো, আমার না ওই বেসিনের কলটা খারাপ হয়েছে, তাই একজন কলের মিস্ত্রির সন্ধান করছি, যদি আপনাদের পরিচিত কেউ থাকে। পরশুরাম বলে, ও আচ্ছা, ঠিক আছে, আপনি মিস্ত্রি পেয়ে যাবেন। এরপরেই নিশা বলে, আর হ্যাঁ, একটু গরম মশলার প্রয়োজন ছিল, আপনি কি দিতে পারবেন? মানে আমার বরের জন্য একটু কষা মাংস রান্না করতাম আর কি। পরশুরাম বলে, আপনার বর? আপনার বরকে তো কখনো দেখিনি। নিশা তখন বিষয়টি এড়িয়ে যায়। নিশা বলে, আমি আপনার বউকে দেখেছি। পরশুরাম বলে, মানে? নিশা বলে, মানে আমি বাজারে গিয়েছিলাম, আসার পথেই দেখেছি আপনার বউ রাস্তায় মারপিট করছে। কথাটা শুনে পরশুরাম বলে, মানে? মানে বাজারে যা দাম জিনিসপত্রের কি বলবো, ক্যাপসিকাম, ব্রোকলি সব কিছুর অনেক দাম। তখনই পরশুরাম বলে, বাজারের দর নিয়ে আমাকে কিছু বলতে হবে না, সবটাই আমি জানি। আপনি বরং এইটা বলুন, আমার স্ত্রীকে আপনি কোথায় দেখেছিলেন? নিশা বলে, ওই তো বাজান থেকে আসার পথে রাস্তার মোড়ে। তখনই পরশুরাম বলে, অসম্ভব, আমার স্ত্রী একজন সাধারণ গৃহিণী, সে মারপিট করতে জানে না। নিশা বলে, সেটা তো তার ভেগ। পরশুরাম বলে, আপনি কি করে জানলেন সেটা তার ভ্যাগ? নিশা বলে, না মানে তো মারপিট করতে দেখেছি তো তাই মনে হলো। পরশুরাম বলে, এত কিছু নিয়ে ভাবতে হবে না, আপনি বরং যান নিজের স্বামীর জন্য মাংস রান্না করুন, অবশ্য সে তো আবার অদৃশ্য। নিশা গরম মশলা নিয়ে ওখান থেকে চলে গেলেই পরশুরাম ঘরে আসে। তখনই পিছন থেকে কর্ণ চ্যাটার্জি বলে, আসতে পারি? পরশুরাম বলে, এ কি আপনি? কর্ণ চ্যাটার্জি বলে, ঘরে আসতে বলবে না? পরশুরাম বলে, আপনার তো কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। কর্ণ চ্যাটার্জি তখন একগাল হাসি এসে ঘরে প্রবেশ করে। পরশুরাম বলে, আপনি এখানে কেন এসেছেন? কর্ণ চ্যাটার্জি বলে, আমার ছেলে কাবির, ওর কেসটা উচ্চ আদালতে উঠবে, আর এই কেসে এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে হবে। পরশুরাম বলে, আর যদি না করি তো? কর্ণ চ্যাটার্জি বলে, না করলে তুমি যে পরশুরাম সেটা আমি টটিনিকে বলে দেব। পরশুরাম বলে, সে না হয় আপনি বললেন যে আমি পরশুরাম, কিন্তু আপনি জানেন কি টটিনিকে? টটিনি কেন আপনার এনজিওতে গিয়েছিল? টটিনি কেন আপনার কিছু মেয়েদের ওখান থেকে নিয়ে পাওয়ার পার হয়েছিল? টটিনির আসল পরিচয় আপনি কি জানেন? তখনই কর্ণ চ্যাটার্জি পরশুরামকে বলে, আমি না হয় জানি না, কিন্তু তুমিও তো জানো না। লজ্জা করে না? স্বামী হয়ে নিজের স্ত্রীর ব্যাপারে কোনো খোঁজ খবর রাখো না? খুব তো বলো,
এটা নাকি তোমাদের সুখের সংসার। এটা কি কোনো সুখের সংসার হলো নাকি? যেই সংসারে বিশ্বাস নেই, যেই সংসারে এত গোপনীয়তা, এত লুকোচুরি, এত মিথ্যে অবিশ্বাস। পরশুরাম বলে, চুপ, শাট আপ, একদম শাট আপ, আর একটাও কথা বলবেন না। আমাদের সংসারে বিশ্বাস, ভালোবাসা সব কিছু ঠিক আছে। আর হ্যাঁ, আপনার ছেলে কাবিরের কথা যদি বলেন তো বলছি, কাবিরের কেস তো উচ্চ আদালতে উঠছে। আপনি যে পরিকল্পনা করে এখানে এসেছেন, আপনি যে প্ল্যান করে কাবিরকে বাঁচানোর জন্য চাল দিয়েছেন, সেই উল্টো চালেই আমি কাবিরের শাস্তি পাইয়ে দেব। তখনই আরাধিয়া বলে, এই ভুল করো না তুমি জিজু, একদম এই ভুল করবেন না। মনে রেখো, আগামী 7 দিন পটনিদি আমাদের বাড়িতেই থাকবে, যে কোনো মুহূর্তে যা খুশি হয়ে যেতে পারে। পরশুরাম বলে, তুমি চুপ করো, তোমার লজ্জা করে না? তুমি ছোট বোন হয়ে দিদির সম্পর্কে এ ধরনের কথা বলছো? আরাধিয়া বলে, না, লজ্জা করে না। আমি নির্লজ্জ হয়ে গেছি, একটা সম্পর্কের জন্য আমি নির্লজ্জ হয়ে গেছি, যে সম্পর্ক একটা মেয়ের জীবনের সব কিছু। কাবিরের সাথে আমার যে সম্পর্ক, আমি কাবিরের জন্য সব কিছু করতে পারি, সব। তখনই বাড়িতে আসে টোটেনি। টোটেনির হাতে অনেক ব্যাগ জিনিসপত্র। পরশুরাম সে সবকিছু টোটেনির হাত থেকে নিয়ে নেয়। টোটেনি পাশ ফিরে তাকাতেই এই 3 জনকে দেখে অবাক হয়ে যায়। টোটেনি বলে, আরাদি, তুই এখানে? আরাধি বলে, এই তো একটু এলাম। সেলেই তো জানতে চাইছি তুই এখানে কেন এসেছিস? আর তোর শ্বশুর মশাই, তোর বর এখানে কেন এসেছে? হ্যাঁ, কি হলো? কর্ণ চ্যাটার্জি, আপনি এখানে কেন এসেছেন? কর্ণ চ্যাটার্জি বলে, এ পথেই যাচ্ছিলাম, তো ভাবলাম দেখা করে যাই। টোটিনি বলে, আপনি তো এতটা ভালো মানুষ নন, আর আপনার সাথে আমাদের এত ভালো সম্পর্কও নয়, তবে আপনি এখানে কেন এসেছেন? তখনই কাবির বলে, তবে আসল সত্যিটাই বলছি, আমার কেস উচ্চ আদালতে উঠবে, আর সেই কেসেই তোমার সাহায্য নিতে এসেছি সার্দি ভাই। তখনই টোটিনি কাবিরকে সাফে জানিয়ে দেয়, আমি কোনো ক্রিমিনালকে সাহায্য করি না, আর তোমার মতন ক্রিমিনালকে সাহায্য করবও না। এরপরেই টোটিনি শিবপ্রসাদকে বলে, ওরা এখানে কেন এসেছে? হ্যাঁ, এক্ষুনি ওদেরকে এখান থেকে চলে যেতে বলো, এই মুহূর্তে চলে যেতে বলো, আর ওদেরকে বলে দাও ওরা যেন কখনো এখানে না আসে। এই বলে টোটিনি কর্ণ চ্যাটার্জিকে বলে, কি হলো, এখান থেকে চলে যান, বেরিয়ে যান এখান থেকে। কর্ণ চ্যাটার্জি টোটিনিকে বলে, টুনি গাঙ্গুলি, তুমি ভীষণ বিপদে আছো, ভীষণ বিপদে আছো তুমি। আজকে না হয় বেঁচে গেছো, কিন্তু কাল পরশু প্রত্যেকবার তো তোমার রক্ষা কবচ তোমায় রক্ষা করতে আসবে না। তখনই টোটিনি বলে, রক্ষা কবচ? কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ, রক্ষা কবচ। সে একজন রহস্যময়ী মানুষ আছে যে তোমাকে রক্ষা করছে, কিন্তু সেই রক্ষা কবচ খুব বেশি দিন তোমাকে রক্ষা করতে পারবে না। এই বলে কর্ণ চ্যাটার্জি ওখান থেকে বেরিয়ে যায়। আগামী পর্বে দেখানো হবে পরশুরাম টোটিনিকে জড়িয়ে ধরেছে। তাদের এই ভালোবাসার সংসার, এই সুখের সংসারে যেন কোনো অবিশ্বাস না আসে, তাদের এই সংসার যেন কখনো না ভাঙে, সেই নিয়ে তারা কথা বলতে থাকে। অন্যদিকে শীতলও পরশুরামকে কল করে। শীতল পরশুরামকে বলে, পরশুরাম, তুমি কি জানো এই র্যাকেটের সাথে ঠিক কে কে জড়িয়ে আছে? পরশুরাম সবার নাম বলে, জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি, শীতল, বাব্বার, কর্ণ চ্যাটার্জি, সবার নাম বলে, বিজিতের নামও বলে। তখনই শীতল বলে, আর 7 নম্বরে কে আছে সেটা জানো? তখনই পরশুরাম বলে, কে? শীতল বলে, টোটিনি গাঙ্গুলি। যেটা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।